স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রাতে শাওয়ার নেওয়ার বদভ্যাস এখনো আছে। কথা বলতে বলতেই মুঠোফোনের নীল পৃষ্ঠায় ডুব দিল সে। তবে সেদিকে মনোযোগ বহাল রাখতে পারল না বিশেষ। তার আগেই ঘুম ভেঙে শব্দ করে কেঁদে উঠল ছোট্ট ইয়াস। প্রথমে ধীরে কাঁদলেও ক্রমশ রেশ বাড়ছে তার। ছেলের অশান্ত ক্রন্দনে ভেতর ভেতর উদ্গ্রীব হয়ে উঠল মাফিয়া বস। জিভের ডগায় ঠোঁট ভিজিয়ে একবার উকি দিল ওয়াশরুমের দরজায়। না, ঈশানী এখনো বের হয়নি। ঠিক কী করা উচিত ভেবে না পেয়ে নিজের অনুভূতিহীন সত্তায় অটুট থেকে আবারও মোবাইল স্ক্রিনে দৃষ্টিপাত করল এরিস। বহু চেষ্টার পরও কেন যেন মনোযোগ বারবার ওই আদুরে কণ্ঠের ক্রন্দনেই আটকে যাচ্ছে তার। কোথাও একটা টান অনুভব হচ্ছে ভীষণ। সেই তখন থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা। কান্নার তোড়ে তার ফর্সা কোমল আদরে মুখখানি ধারণ করেছে রক্তবর্ণ। এরিস আবারও থমকায়, ভেতরের অস্থিরতা দমাতে ক্রমাগত পা দোলায় সে। তবু বাচ্চার অবিরত ক্রন্দনে বারংবার মনোযোগ ক্ষুণ্ণ হচ্ছে তার। অগত্যা উপায়ন্তর না পেয়ে শেষমেশ ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায় সে। গটগটিয়ে দোলনার কাছে এগিয়ে গিয়ে গ্রীবা বাঁকিয়ে সামান্য ঝুঁকে অত্যন্ত বিরক্তির স্বরে বলে ওঠে, তোমার মাম্মাম এখানে নাই, এক্ষুনি কান্না থামাও। নাজুক পলকা অস্তিত্বখানি ধার ধরল না সেসব বিরক্তির। সে কান্নার রেশ বাড়িয়ে হাত পা ছুড়ে থাকলেও দ্বিগুণ তালে। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে বড্ড অনীহা নিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল মাফিয়া বস। প্রথমবারের মতো জন্মদাতা মানবের কোলের উষ্ণতায় কান্নাকাটি থামিয়ে একটুখানি হেসে উঠল অংশ তার। এরিস অবাক হলো, ভ্রু বাঁকিয়ে বলল, তুমি হাসতেও জানো? বিপরীত প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না কোনো। সে তার ড্যাডের বুকে লেপ্টে গেল নীরবে। এরিস ক্ষণকাল তাকিয়ে রইল নৈঃশব্দে। বিস্ময় ভরা নয়নে নিজের ক্ষুদ্র অংশকে দেখতে দেখতেই অস্ফুটে আওড়ালো, তোমার চোখগুলো হুবহু আমার মতো, আর ঠোঁটের নিচের তিলটাও। ওর নাম ইয়াশ। এক পশলা মন্থর হাওয়ার মতোই পেছন থেকে ভেসে এলো ঈশানীর শীতল কণ্ঠস্বর। এরিস তাকালো ঘাড় ঘুরিয়ে। সদ্য স্নাত ঈশানীর বাঁকানো শরীরের প্রতিটি জলকণাকে গ্রাস করল মৌ দৃষ্টে। দৃষ্টি অবিচল রেখে আচ্ছন্ন স্বরে বলে উঠল, কতদিন তোমাকে শাওয়ার নিতে দেখি না। ঈশানীর আত্মসংযম প্রখর, তবু এরিসের দৃষ্টির প্রতাপে ঈষৎ আড়ষ্টতায় জমে গেল সে হঠাৎ। গালে এসে জড়ো হওয়া জাফরানি রং এড়াতে দ্রুত চলে গেল ছাদ বারান্দায়। এরিস সময় নষ্ট করল না। ইয়াসকে দোলনায় শুইয়ে সেও এসে দাঁড়ালো খোলা হাওয়ায়। ঈশানী এগিয়ে যেতেই পেছন থেকে কবজিতে টান মেরে এনে ফেলল নিজের ইস্পাত কঠিন বুকের ওপর। কোথায় যাচ্ছ? আমি রেখে ফেলেছি। বহুদিন বাদে চেনা পুরুষালী ক্লোনের সুঘ্রাণে মস্তিষ্ক বুঁদ হয়ে আসছে ঈশানীর। ইচ্ছে করছে একটুখানি মাথা রেখে বুকটার হৃদস্পন্দন উপভোগ করতে, কিন্তু রাগের কাছে অনুভূতি ফিকে হয়ে যায় ক্রমশ। রাগে অভিমানে নাক কুচকায় ঈশানী। এরিসকে ঠেলে ঠুলে ছুটে যাওয়ার পায়তারা চালাতেই তার দৃষ্টি গিয়ে আটকায় মাফিয়া বসের বক্ষ বিভাজিকায়। ঠিক মাঝখান বরাবর গভীর এক ক্ষত। দেখে মনে হচ্ছে কেউ কাটাছেঁড়া করে ফের জোড়া লাগিয়ে দিয়েছে জায়গাটা। এত বড় একটা কাটা দাগ দেখে উদ্গ্রীব হয়ে উঠল ঈশানী। হাত চালিয়ে পরপর দুটো বোতাম খুলে উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, কি হয়েছে এখানে দেখি? তৎক্ষণাৎ ওকে দূরে ঠেলে দিল এরিস। কি হলো ওর? দেখতে দাও। অন্তরের তাড়নায় দুকদম সন্নিকটে এগিয়ে এলো ঈশানী। তৎপর হয়ে হাত বাড়াতে গেলে এরিস পিছিয়ে যায় আবারও। ধ্বনিত হয় কঠোর নিষেধাজ্ঞা। দূরে থাকো, সহ্য করতে পারবে না। এরিস। ঈশানীর কণ্ঠ আহত শোনালো। চোখ ছাপিয়ে জল এলো, দুফোঁটা গড়ালোও বোধহয়। নাক টেনে বলল, কি হয়েছে তোমার বুকে? এমনটা তো আগে কখনোই ছিল না। কি লুকিয়েছো তুমি আমার থেকে? তোমাকেই তো লুকাতে চেয়েছি সারা জীবন। এরিসের রহস্যে ভরা কথার প্যাঁচ বুঝতে পারে না রমণী। কথা বলতে বলতে ফের এরিসের সন্নিকটে এসে দাঁড়ায় সে। দুহাতে এরিসের শার্টের কলার চেপে ধরে প্রবল অধিকার বোধ নিয়ে বলে, দেখতে দাও আমায়, কতটা ব্যথা পেয়েছো। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি তো জানোয়ার, আমার আবার ব্যথা লাগে নাকি? এরিসের রাশভারী কণ্ঠে অভিমানের ঢেউ। ঈশানী অস্থির হয়ে বলে, সব কথা পরে হবে, আগে আমায় দেখতে দাও। নিজ সিদ্ধান্তে নিটল মাফিয়া বস। সে আবারও স্বার্থপরের মতো দূরে সরিয়ে দিল ঈশানীকে। তবে এবার নিশ্চুপ রইল না। ঈশানী গলা ছিঁড়ে চেঁচিয়ে উঠল আকস্মাৎ, কি লুকাচ্ছ তুমি এরিস? কি লুকাচ্ছ?
এরিস প্রত্যুত্তর করল না। যান্ত্রিক রোবটের মতো একে একে খুলতে থাকে সব তার সিল্কের শার্টের বোতাম। আর ঈশানী, তার দুনিয়াটা দুলে উঠেছে এতক্ষণে। অবিশ্বাস্য দৃষ্টিতে সে দেখতে থাকে তার স্বামীর ক্ষতবিক্ষত শরীরটাকে। রক্তশূন্য মুখে এগিয়ে গিয়ে দুহাত নিয়ে রাখে চওড়া সৌষ্ঠব বুকের ওপর। ফর্সা বুকের ঠিক মাঝখান থেকে পেট অবধি লম্বালম্বি নেমে এসেছে একটা গভীর কাটা দাগ। বুকের বামে তৈরি হয়েছে আরও কিছু বুলেটের আঘাত। পেটের দিকটাও ছিঁড়ে গিয়েছে কয়েক ধাপে। ডান পাঁজরের মধ্যেখানে 5 ইঞ্চির মতো প্রশস্ত এক ক্ষত। কিছু ক্ষত এতই গভীর যে শরীর কাটা দিয়ে উঠে আতঙ্কে। প্রতিটি ক্ষত চিহ্নে হাতের প্রলেপ বোলাতে গিয়েই দৃষ্টি ঝাপসা হয়ে এলো ঈশানীর। অন্তরে দহন সামাল দিতে না পেরে তীব্র ব্যথায় নীল হয়ে উঠল তার সুশ্রী মুখাবয়ব। আগে বলেছিলাম সহ্য করতে পারবে না। কি করে হলো এসব? এরিস কাউকে কৈফিয়ত দেয় না। অচিরেই ভগ্ন ইমারতের ন্যায় এরিসের শরীর ঘেঁষে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল ঈশানী। তারপর কি জানি কি হলো, হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। দিশেহারা চাতকিনীর মতো আর্তনাদ করে বলতে লাগলো, এতটা ব্যথা কি করে সহ্য করেছো তুমি? কি করে এরিস, কি করে? এরিস জবাব দিল না। একটানে ওকে টেনে তুলে কক্ষের বাইরে নিয়ে যেতে যেতে বলল, চলো একটা জিনিস দেখাই তোমাকে। পাণ্ডুর মুখে ঘুরে তাকায় ঈশানী কাঁদতে কাঁদতে বলে, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? তোমার দুঃখ ঘোচাতে। তারপর লম্বা করিডোরের শেষ প্রান্তে ধীরে ধীরে হারিয়ে যায় তাদের দুর্বোধ্য কণ্ঠস্বর। গ্যালারির মতো বিস্তৃত পেন্ট হাউসের বেসমেন্টের দরজায় গিয়ে থমকালো এলিভেটর। যান্ত্রিক বাহনের নৈশব্দিক গতি জড়তায় একটুখানি চমকালো ঈশানী। অবশ্য সে এক প্রকার দিশাহীন ঘোরের মধ্যেই বিরাজ করছে এই মুহূর্তে। ক্ষণকাল আগে এরিসের দেখানো ক্ষত চিহ্নগুলো তীব্র একটা ব্যথা হয়ে পাথরের মতোই বুকে চেপে আছে তার। ব্যাকুল হৃদয় বারবার উতলা হয়ে জানতে চাইছে, কি হয়েছে এরিসের? কেন এত ব্যথা তার? সেবার একটানা 2 মাস কোথায় বা হারিয়ে গিয়েছিল মানুষটা? ওদিকে দৃঢ় আত্মসংযমে প্রতিজ্ঞ মস্তিষ্কটা তীব্র আক্রোশ নিয়ে রুখে দিচ্ছে সেই উদ্বেগ। তপ্ত ক্রোধ নিয়ে বলছে, খবরদার, যে তার বিবাহিত স্ত্রী চরিত্রে আঙুল তুলতে পারে, এত এত মানসিক যন্ত্রণা দিতে পারে, সে মানুষ নয়, নিতান্তই একটা পাশবিক জানোয়ার। ঈশানীর কোমল প্রাণ উপহাস করে হাসে, উগরে দেয় স্বতঃস্ফূর্ত বাক্য, জানোয়ারটাকে জেনে শুনে ভালোবেসেছিলাম আমি, তার মাঝে বিলিয়ে দিয়েছিলাম আমি নিজের সব লাজকতা। পাপ করেছিস, অন্যায় করেছিস, তোরা দুজন পৃথিবীর 2 প্রান্তের যাযাবর, আগুন আর জলের মতোই সাংঘর্ষিক। তোদের মিলন মানে বিধ্বংস। না এরিস কখনো নিজের কালো দুনিয়া থেকে মুক্তি পাবে, আর না তো তোকে কখনো স্বাভাবিক একটা জীবন দিতে পারবে। ঈশানীর নাজুক সত্তা কুণ্ঠিত হয়ে পড়ে। সে উদ্গ্রীব হয়ে জানতে চায়, আমার ছেলের কি হবে তাহলে? ওর কোমল পৃথিবীটা কি এই অশুভ আধারের রুক্ষতার মাঝেই আটকা পড়ে যাবে? আত্মবিশ্বাসী মস্তিষ্কটা ফের প্রত্যুত্তর করবে। তার আগে ওর হাতের কবজিটা করতলে শক্ত বাঁধনে আবদ্ধ করে এরিস। কোনো কিছু না বলেই সোজা নিয়ে আসে টর্চার সেলের একটা জরা জীর্ণ কামরায়। সেলের ভেতর থেকে আসা উৎকট গন্ধে আচানক গা গুলিয়ে উঠল ঈশানীর। পেটের নাড়ি ভুঁড়ি উড়ে আসতে চাইছে যেন। তড়িৎ হাতে নাক চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেলল সে। মূর্তিমান নির্জীব এরিসের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলো, এত বাজে গন্ধ কেন এখানে? গা গুলিয়ে আসছে আমার। গা তো গোলাপি, মানুষ পচা গন্ধ বলে কথা। ধীর হিমশীতল গলায় প্রত্যুত্তর করলো মাফিয়া বস। মুহূর্তেই পদধ্বনি থমকে গেল ঈশানী। বিভ্রম কেটে গিয়ে মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। বুকের ভেতর ঝড় তুলল অস্বাভাবিক হৃদস্পন্দন। রক্তশূন্য মুখে এরিসের পানে তাকিয়ে পুনরাবৃত্তি করল, কি বলে? নির্বিকার ভঙ্গিতে ঠোঁট উল্টালো এরিস। রাশভারী কণ্ঠে ক্রোধের উষ্মা নিয়ে বলল, দেখবে চলো। অতঃপর ঈশানীর সম্মতির জন্য অপেক্ষা করল না সে। হাতটা ধরেই তড়িৎ পায়ে এগিয়ে গেল সেলের নিকট। সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী স্নাইপারগুলোকে আঙুলের ইশারা করতে কুন্নিশা নিয়ে দুপাশে সরে দাঁড়ালো তারা। সঙ্গে সঙ্গে মসৃণ গতিতে হুশ করে খুলে গেল অত্যাধুনিক নিরাপত্তায় বেষ্টিত প্রবেশপথ। নৈশব্দ
ঈশানীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো এরিস। কক্ষের ঠিক মাঝ বরাবর মেঝ থেকে কয়েক হাত উপরে একটা রক্তিম বাল্বের উপস্থিতি। অন্ধকারের মাঝে আকস্মাৎ আলোর দুটি চোখে পড়তে তীক্ষ্ণ রশ্মিতে দৃষ্টি ধাঁধিয়ে এলো ঈশানীর। সে চোখ খিঁচে ফেলল। এরই মাঝে কিয়ৎক্ষণের নীরবতা ছাপিয়ে তার কর্ণগহ্বরে ভেসে এলো মৃদু পুরুষালী আর্তনাদ। পানি। তড়াক করে চোখ খুলল রমণী। সন্বিত ফিরে এলে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। অপ্রত্যাশিত এক বিভৎস দৃশ্যের মুখোমুখি হতেই অতর্কিতে বমি করে ভাসিয়ে দিল এরিসের চারকোল রঙা মসৃণ শার্ট। এত কিছুর পরেও নির্বিকার ইরিস ইউভান। বেসমেন্টের গা গুলানো গন্ধ কিংবা ঈশানীর গড়গড়িয়ে করা বমির বিদঘুটে দৃশ্য কোনো কিছুই যেন ছুঁতে পারছে না তাকে। প্রশস্ত হাতেই রুগ্ন মেয়েটাকে সামলালো মাফিয়া বস। অতঃপর পূর্ণ দৃষ্টি সামনে তাকালো সে। গভীর শীতল কণ্ঠে আওড়ালো, বলেছিলাম না তোমার দুঃখ ঘোচাবো, দেখো তো চিনতে পারো কিনা। এরিসের কথায় আধো আধো করে চোখ তুলল ঈশানী। একটা মানুষ, ঠিক মানুষ নয়, পচে গলে যাওয়া আধা মরা এক মানবাকৃতির অস্তিত্ব, যাকে দেখা মাত্রই পুনরায় ভয় সিটিয়ে গেল ঈশানী। প্রবল আতঙ্কিত হয়ে অজান্তেই পা পেছাতে লাগলো সে। প্রকম্পিত স্বরে আওড়ালো, এটা কে? চিনতে পারছো না? আরে একটু কাছে এসো। হাতের কবজায় জোরালো টান পড়তে প্রস্তর বেদের মতো কঠোর হয়ে ওঠে ঈশানী। বেজে ওঠে জড়সড় কণ্ঠের নিরেট প্রতিরোধ। না। এরিস থেমে যায়। ঈশানীর কাছাকাছি এগিয়ে এসে ওর রেশমের মতো কুন্তল রাশিতে তাদের আদরের প্রলেপ বোলায়। ধীরে ধীরে বৃদ্ধাঙ্গুলি এসে স্থির হয় রমণীর পুরস্থ ঠোঁটের কার্নিশে। পরপরই গ্রীবাটা বাঁকিয়ে আবারও হিসায় লোকটা। গেস করো বেব। ঈশানী সচকিত দৃষ্টিতে সামনে তাকায় আবারও। দু হাত আর পা পুরো শিকলে বাঁধা অবস্থায় কক্ষের মাঝ বরাবর ঝুলে আছে এক অবয়ব। পায়ের গোড়ালি দুটো ভেঙে পুরোপুরি বেরিয়ে এসছে তার। মুখের অবস্থা ভয়াবহ রকমের বিভৎস। চোখের নিচে মাংস নেই, হাত পায়ের নখ নেই, মাথার ওপর কোনো চুলের স্তর নেই। পেটের দিকটায় পচন ধরেছে, ভোঁ ভোঁ করে মাছি উড়ে বেড়াচ্ছে সেখানে। হাত পায়ের ঠিক কতগুলো হাড় ভেঙে গেছে তা অনুমান করা দুষ্কর। পানি। লোকটা স্পষ্ট বাংলায় পানির অনুনয় করতেই শিউরে উঠল ঈশানী। পুরো মুহূর্তেই কিছু একটা অনুধাবন করে ওষ্ঠাধর ফাঁকা হয়ে গেল তার। দু হাত মুখের ওপর চলে গেল আপনা আপনি। বিস্ময়ে হতবিহ্বল হয়ে মুখ ফসকে বেরিয়ে এলো রুদ্ধশ্বাস। নিকোলাস? রুগ্ন নিকোলাস চোখ তুলে চাওয়ার চেষ্টা চালায়। তার দুর্বোধ্য কুৎসিত দৃষ্টির মুখোমুখি হতে চমকে গিয়ে অসাবধানতায় মেঝেতে বসে পড়ে ঈশানী। শরীরের প্রতিটি স্নায়ুকোষ অসাড় হয়ে আছে যেন। কণ্ঠতালু শুকিয়ে কাঠ। শুষ্ক একটা ঢোক গেলে অস্থির স্বরে বিড়বিড়ায় ঈশানী, পানি দাও, পানি দাও এরিস, ওকে পানি দাও। এরিস এক হাঁটু মুড়ে ঈশানীর সামনে গিয়ে বসল। রমণীর গাঢ় নীলাভ চোখে দৃষ্টি আবদ্ধ রেখে ধীম গলায় আওড়ালো, ইটস অল অ্যাবাউট ইউ। গত 1 বছর ধরে বহু কষ্টে বাঁচিয়ে রেখেছি ওকে আমি, আর এখন এই মুহূর্তে ওর এই দীর্ঘ আয়ু শেষ। সেই শব্দটা খুব সময় নিয়ে উচ্চারণ করলো এরিস। মাফিয়া বসের অশুভ বাক্য কর্ণগোচর হতেই সমগ্র শরীর জুড়ে অদ্ভুত এক প্রকম্পন খেলে যায় রমণীর। সজল নয়নে অবিশ্বাস বিহ্বলিত হয়ে এরিসের পানে তাকাতেই দেখল নিকোলাসের রক্ত জমাট কপালে রিভলভার ধরে আছে সে। ওকে একটু পানি দাও। ফ্যাঁস ফ্যাঁসে চির ধরা কণ্ঠে কোনো মতে বাক্যটুকু নিঃসৃত করল ঈশানী। তড়িতের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে তার হৃদস্পন্দন। এরিস একবার ঈশানীর দিকে চাইল, যে এই মুহূর্তে মেঝেতে হাঁটু মুড়ে বসে বুকের উপর হাত চেপে ধরেই হাঁপড়ের মতো শ্বাস ফেলছে জোরে জোরে। ফের আবারও গ্রীবা ঘুরিয়ে একজনকে চোখের ইশারা করে বলল পানি দিতে। মুহূর্তেই এক গ্লাস স্বচ্ছ ঝকঝকে তরল পানীয় নিয়ে হাজির হলো গার্ড, যা দেখা মাত্রই গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল নিকোলাসের বিধ্বস্ত শরীরটা। ওর অস্থিরতা পরখ করে ভয়ালো দৃষ্টি ভ্রু কুচকায় ঈশানী মনে মনে ভাবে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পানির জন্যই তো এতক্ষণ এত অস্থির হয়ে উঠছিল, তাহলে এখন কি হলো আশ্চর্য? তবে তার ভাবনার ছেদ ঘটল এরিসের হিমশীতল কণ্ঠে। সাকুরাকে যে বিরক্ত করে, তার জীবনটাকে পৃথিবীতেই জাহান্নাম বানিয়ে দিতে ইচ্ছে করে আমার। আর তুই তো ওকে রীতিমতো আতঙ্ক দিয়েছিস। একটু থেমে চোখের ইশারায় পানি পান করানোর আদেশ দিল এরিস। তারপর আবারও স্বগতোক্তি করে বলতে লাগলো, ভাগ্যিস সেদিন চেতনায় ছিলাম না, নয়তো পৃথিবীর যে প্রান্তেই থাকতাম সেখানে বসেই তোর জন্য ডেথ নোট সাজাতাম আমি। মাফিয়া বসের কথা শেষ না হতেই নিকোলাসের বিভৎস চোয়ালটাকে শক্ত করে চেপে ধরে জোরপূর্বক পানি পান করানো হলো তাকে। সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় ধরিত্রী কাঁপিয়ে দানবের মতো চিৎকার দিয়ে উঠল নিকোলাস। চিরচিরিয়ে ধূমায়িত বাষ্পের মতো গলে যেতে লাগলো তার খাদ্যনালীর অগ্রভাগ। তরল পানীয়টা শরীরের যে পথ দিয়ে অতিক্রম করেছে সেই জায়গাগুলো একইভাবে ঝলসে গিয়েছে তার। এটা যে সাধারণ কোনো পানযোগ্য পানীয় নয় তা এতক্ষণে বুঝে গিয়েছে ঈশানী। হতে পারে কোনো দ্রবীভূত অ্যাসিড। মাফিয়া বসের নিষ্ঠুর বর্বরতা সম্বন্ধে অবগত রমণী, তবুও আজকের ঘটনায় চোখের সামনে যেন সমগ্র পৃথিবী দুলে উঠল তার। নিকোলাসের হৃদয় কাঁপানো চিৎকার শুনে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে আচানক মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ল ঈশানী। এহেন নিঃশৃংসতা দেখে আপনা আপনি কণ্ঠরোধ হয়ে এলো তার। মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতেই আহাজারির স্বরে আওড়ালো, প্লিজ বন্ধ করো, এই জঘন্য খেলা বন্ধ করো ইরিশ, আমি আর নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। এরিস ঘুরে তাকায়, তপ্তস্বরে বলে ওঠে, আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমাকে স্পর্শ করলে আমি ঠিক তার কি হাল করব। রক্তের ছাপ পানি দিয়ে ধুতে হয়, প্রতিহিংসা দিয়ে নয়। ঈশানীর নীতি বানিয়ে শোনার কিংবা বোঝার মন নেই এরিসের। নিঃশৃংসতা তার রন্ধ্রে বয়ে যায়, চাইলেও আটকে রাখতে পারে না পৈশাচিক মস্তিষ্কটাকে। ফলস্বরূপ হাতের পৃষ্ঠে নাক ঘষে ন্যানো সেকেন্ডের মাথায় ট্রিগার টানল সে। মুহূর্তেই বিকট আওয়াজ করে রিভলভারের প্রথম গুলিটা বরাবর মস্তিষ্কে ঢুকে যায় নিকোলাসের। তখনই পেছন থেকে ভেসে আসে ঈশানীর ভগ্ন হৃদয়ের জোরালো আত্মচিৎকার। এরিস ঘুরে তাকিয়ে দেখতে পায় চেতনা হারিয়ে ধীরে ধীরে জমিনে লুটিয়ে পড়েছে মেয়েটা। এরিস ছুটে গিয়ে হাত বাড়ায়, নরম শরীরটাকে এক হাতে পেঁচিয়ে কাঁধে তুলে নেয় সন্তর্পণে। মেয়েটার মোম নরম ফ্যাকাশে চেহারায় দৃষ্টিপাত করে উচ্চারিত হয় তার হিমালয়ের মতো শীতল হুঙ্কার। Why are you so messed up? এহেন নীরব হুঙ্কারে হেলদোল হয় না রমণীর। গলানো সীসার মতোই সে লেপ্টে থাকে এরিসের পাথর কঠিন বুকে। সেদিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস উগড়ে দিল এরিস। দৃষ্টিতে ধরা দিল তার সুপ্ত এক নমনীয়তা। কথা বাড়ালো না আর, মেয়েটাকে আরেকটু ভালোভাবে বুকে আগলে নিয়ে পা বাড়ালো সেলের বাইরে। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে রিভলভারের সব কটা বুলেট একে একে ঢুকিয়ে দেয় নিকোলাসের নিথর শরীরের অভ্যন্তরে। একটা গার্ড পাশেই দাঁড়িয়েছিল। ঘটনার আকস্মিকতায় বৃষ্টির ছাঁটের মতোই রক্তের লালিমায় ভিজে ওঠে তার সমগ্র মুখমণ্ডল। বাকি সব গার্ডগুলো চিত্ত পুত্তলিকার মতোই নির্জীব দাঁড়িয়ে, যেন নিত্য নৈমিত্তিক কোনো সাংসারিক অরাজকতা চলছে এখানে, তেমন করেই দেখল সব কিছু। অথচ তাদের পাথর হৃদয়ে আজ বিস্ময়ের দোলাচল। মুখাবয়ব স্বাভাবিক থাকলেও নিষ্ক্রিয় নয়নে প্রশ্নের ঢেউ। কি আছে এই মেয়েটার মাঝে যা ইরিসের মতো জানোয়ারের চোখেও অনুভূতির জলোচ্ছ্বাস তুলে দিতে পারে? গভীর জঙ্গল থেকে ভেসে আসা নির্ঘুম নিশাচরের সুর তোলা হাঁক জানান দিয়ে যায় শেষ রাতের। ক্যালেন্ডারের সীমারেখা নভেম্বর ছুতেই শুরু হয়েছে মসৃণ তুষারপাত। জঙ্গলের সীমানায় নাইট ওয়াচারদের সরব নিরক্ষণ। প্যারাডাইজের সমগ্র বেষ্টনী ঘিরে রেখেছে মাংসাশী নেকড়ের পাল। ভেতরে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার তো রয়েছেই, তারপরেও যান্ত্রিক কমান্ডে কিছু এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। পেন্ট হাউসের বিস্তৃত করিডোরে দাঁড়িয়ে আধারের ঘেরা ঘন জঙ্গলের দিকে
অলিক দৃষ্টিতে চেয়ে আছে মাফিয়া বস। মাথার ওপর সূর্যের মতো দুটি ছড়াচ্ছে স্ফটিক চ্যান্ডেলিয়ারের মৃদু আলো। ঠোঁটের ফাঁকে নিঃশব্দে রাজ করছে জ্বলন্ত এক ধূমায়িত শলকা, অথচ দুটো হাতে পকেটে আবদ্ধ তার। শুধুমাত্র ঠোঁট দিয়ে সিগারেটের ধোঁয়া উড়ানোর ব্যাপারটা আকর্ষণীয় ভীষণ, যার ফলে লোকটাকে আরও বেশি বেপরোয়া আর ব্যক্তিত্ববান মনে হচ্ছে। অথচ নিস্তব্ধ নিঝুম রজনীর ধোঁয়াশার মতো ঘোলাটে তার দৃষ্টি। মন মস্তিষ্কের বিশাল দ্বিধাদ্বন্দ্বে বোধ হয়ে আছে স্বয়ং মরীচিকা। তখনই পেছন থেকে হিমেল হাওয়ায় ভর করে ভেসে এলো তুষারের রাশভারী কণ্ঠস্বর। অ্যারিস, ডক্টর মাধভেই একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছে। কোন ব্যাপারে? ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত ধুমায়িত শলাকাটা হাতে তুলে নিল এরিস। আসলে মিস ব্লু আইড এঞ্জেল। বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়ল না তুষারের, তার আগেই প্রত্যুত্তর করল এরিস। পাঠিয়ে দাও। তুষার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রস্থান করল। একটু বাদেই সেখানে এসে হাজির হলেন ডাক্তার মাথভেই। লম্বা চওড়া ধূসর চুলের বলবান এক ব্যক্তি। জন্ম তার রাশিয়াতে হলেও পেশার তাগিদে আজন্ম ঘুরে বেরিয়েছেন দেশে বিদেশে। বয়সের ষষ্ঠার্ধে এসে এখনও এরিসের জন্য বেশ পেরেশানিতে থাকতে হয় লোকটাকে। যদিও তাকে কেউ জোর করেনি এই পেশায়, তবে মাঝবয়সী লোকটা কেন যে নিজের আশীর্বাদী পেশা আর শ্রমের অপব্যবহার করে বারবার এই দুর্ধর্ষ মাফিয়া ত্রাসকে বাঁচিয়ে তোলেন সেটা রহস্যই বটে। মাথভেইয়ের আগমনে খুব একটা ভাবান্তর প্রকাশ পেল না এরিসের মাঝে। জঙ্গলের গভীর আধারে দৃষ্টি স্থির রেখে নীরবে স্মোক করছে সে। সহসা এগিয়ে এসে নিজেই কথা বলে উঠলেন মাথভেই। She is in last stage. ঘাড় ঘুরিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো এরিস। মাথভেই একই সুরে বললেন, Depression. She is in heart postpartum era. Also suffering from heart weakness. আগে জানিয়েছিলাম তুষারকে মেয়েটার হৃদস্পন্দন অনিয়মিত। লাস্ট 2-1 দিনে প্যানিক অ্যাটাক হয়েছে কয়েকবার। আমি নিশ্চিত নয়, তবে এভাবে চলতে থাকলে। এটুকু বলে থমকালো মাথভেই। ধাতব রিভলভারটা মুঠোয় পুরে নিজের পিয়ার্সড করা ভ্রুটা তির্যকভাবে উঁচালো এরিস। দৃষ্টির মিলন ঘটতে দীর্ঘশ্বাস ফেলল মাথভেই। বলল, She not survived at all. মাথভেইয়ের কথায় নির্জীব দৃষ্টি আকস্মাৎ চলে উঠল এরিসের। অতর্কিতে রক্ত জমল চেহারায়। চোয়ালের পেশি শক্ত করে আওড়ালো একটা মাত্র বাক্য, আর ইউ ইনসেইন ডক্টর? No, not. I have told you your truth. সিগারেটের শেষাংশ পায়ে পিষে আকস্মাৎ জোরালো থাবায় ডক্টর মাধবের কলার চেপে ধরল এরিস। দাঁতে দাঁত পিষে হিমশীতল আওয়াজে বলল, If she doesn't survive, I have no reason to live. I'll fade away as well. আরেক দফা দীর্ঘশ্বাস ফেলল মাধবেই। মাফিয়া বসটাকে ভয় পায় না সে একদম, বরং আশ্বস্ত গলায় বলে, She is traumatized, Iris. মেয়েটার এই জঘন্য পরিস্থিতির জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার এসব জোর জবরদস্তির রক্তর খেলায় হাঁপিয়ে উঠেছে মেয়েটা। আমি জানি এরপরও থামবে না তুমি। একের পর এক নৃশংসতা চালিয়ে যাবে নিজের মতোই। তবুও মেয়েটাকে একটু স্বস্তি দাও। গোলা বারুদের ঝাঁঝালো প্রান্তর থেকে একটু বেরিয়ে এসে ওকে খোলা বাতাসে একটু দম নিতে দাও। পুনরায় গর্জে উঠল এরিস। রুদ্ধস্বরে বলল, আমি ওকে জোর করে আমার জীবনে আনিনি, ও নিজে এসেছে। আমার কুচকুচে কালো অশুভ জীবনে রংধনুর মতো রং ছিটিয়েছে। ওয়ার্ন করেছিলাম, বারবার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে বলেছিলাম, কিন্তু শুনলো না। And now I'm totally obsessed with her. ওকে ছেড়ে দিলাম, শেষ হয়ে যাব। Yuvan will be destroyed. ইস টু ডিউটি প্রোটেক্ট হার্ট। অন্তত একটু ভালো ফিল করো। সে রিয়েলি মিস হেলথ রাইটে নো এরিস। ও ট্রমাগুলোকে দূর করার
চেষ্টা করো। বোঝাও যে ও স্বাভাবিক জীবনের মধ্যেই আছে। এখানে অস্বাভাবিক অনিশ্চিত কিছুই নেই। মাধবের কথার বিপরীতে একটুখানি ঠোঁট নাড়ালো এরিস। এখন কি অবস্থা? ঘুমের ওষুধ দিয়েছি, কিন্তু আদৌ ঘুমাতে পারবে কি না আমি নিশ্চিত নই। প্রত্যুত্তরে একটা কথাও বলল না এরিস। নীরব পদচারণায় প্রস্থান করলো সেখান থেকে। ধীরে ধীরে এগিয়ে গেল ঈশানের কক্ষের অভিমুখে। এরিস যত এগোচ্ছে ততই গতি হারাচ্ছে হৃদস্পন্দন। অকারণ একটা তীক্ষ্ণ ব্যথা পাথরের মতো বুকে চেপে বসেছে তার। ভেতরের অশুভ অস্তিত্ব যেন হৃদয়ের রক্তক্ষরণে সিক্ত আজ। তেমন করেই মলিন মুখে কক্ষের সামনে এসে দাঁড়ালো এরিস। দরজাটা খোলাই ছিল। ভেতরে ড্রিম লাইট জ্বালানো। ওয়াইল্ড ল্যাভেন্ডার ফ্লেভারের একটা সুগন্ধি মোমবাতিও কফি টেবিলের ওপর জ্বালিয়ে রেখে গেছে ফ্লোরা। বাচ্চাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না, বোধহয় ফ্লোরা নিয়ে গেছে। এরিস আর একটু এগোলো। অচিরেই একটা মাদকীয় সুবাস নাকে এসে আছড়ে পড়ল তার। সে চোখ বুজে গভীর শীতল গলায় আওড়ালো, ভ্যানিলা। পরক্ষণেই রমণীর ক্রন্দিত স্বর কানে বাজতেই মোহভঙ্গ হলো তার। চট করে সামনে তাকিয়ে দেখল হাঁটু মুড়ে বসে দুই হাত পেঁচিয়ে তাতে কলমিলতার মতো মাথা ঠেকে রেখেছে ঈশানী। অন্ধকারের মাঝেই হাঁটুতে মুখ খুঁজে গুমড়ে কাঁদছে সে। কি করুণ সে কান্নার সুর! এরিসের মতো জানোয়ারেরও শ্বাসরোধ হয়ে আসে। ড্রিম লাইটের নিয়ন আলোয় তরঙ্গিত হয় তার পুরুষালী অ্যাডামস অ্যাপল। রুরো মাফিয়া বসটা সংশয় ঢোক গেল বোধ হয়। কক্ষের মাঝে সুপরিচিত পুরুষালী ক্লোনের গাঢ় সুবাস যেন মানুষটার উপস্থিতির অব্যক্ত এক ঘোষণা। কাঁদতে কাঁদতেই নাক টেনে হালকা করে চোখ ঘোরায় ঈশানী। অশ্রুজলে আরক্ত হয়েছে তার গম রাঙা তুলতুলে বদন। মুখের ওপর এলোমেলো হয়ে লেপ্টে আছে কুন্তল রাশি। সেগুলো সরিয়ে মেয়েটাকে ভালো মতো দেখতে চাইল এরিস। সহসা হাত বাড়ালো নীরবে। তক্ষুনি এরিসের স্পর্শ এড়িয়ে ঝট করে সরে গেল ঈশানী। এরিসের ভবঘুরে নয়ন ঈশানীতে আবদ্ধ। ভয় আর জড়তার মিশেলে কেমন কুঁকড়ে গিয়েছে মেয়েটা। যা দেখা মাত্রই এরিসের সজাগ দৃষ্টি নরম হয়ে এলো। একটু কাছে গিয়ে হাঁটু গেড়ে রমণীর মুখোমুখি হয়ে বসল সে। বৃদ্ধাঙ্গুলে পাড়িয়ে স্রোতস্বিনী অশ্রুধারা মুছে দিতে দিতেই হিস হিসালো। ইটস ওকে, ইটস ওকে, আই এম হিয়ার উইথ ইউ। সব কিছু ঠিক হয়ে যাবে। রমণীর শীর্ণকায়া প্রকম্পিত হয়। সে অনুভব করে তার হৃদয় শীতলতা, দগদগে অগ্নিদাহী একটুখানি ব্যথানাশকের প্রলেপ অন্তরের তাড়নায় ফুপিয়ে ওঠে। বলে, তুমি কেন মরীচিকা হতে গেলে এরিস? কেন বাস্তবে থেকেও দৃশ্যমান নও? ঈশানী নীলাভ নয়নে দৃষ্টি ডোবায় এরিস। চোখের মিলনে উদ্বেলিত হয় হাজারো অভিমানের মিছিল। হৃদয় তোলপাড় করা অভিমানী আক্ষেপের মাঝেই নিঃসৃত হলো মাফিয়া বসের আহত কণ্ঠস্বর। তুমি কেন এই অশুভ জীবনে পায়রার মতো উড়ে এলে? আর এলেই যখন তখন কেন আমার হয়েও আমার নও? ভেতরটা উত্থাল পাথাল করে ওঠে ঈশানীর। এটাই বোধহয় প্রথমবার যখন এরিস এতটা নমনীয় আকুল হয়ে কথা বলছে ওর সঙ্গে। ফের চোখ ছাপিয়ে জল আসে রমণীর। আকুতি ভরা কণ্ঠে আওড়ায়, অরণ্য। এরিস প্রত্যুত্তর করে না। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে গম্ভীর স্বরে বিড়বিড়ায়, আই এম হিয়ার। বুকের ভেতর অনুভূতির ভাঙন টের পেল ঈশানী। আর কোনো কথা বেরোলো না তার মুখ থেকে। ভয়, জড়তা, হতাশা সব কিছু মিলেমিশে কণ্ঠরোধ হয়ে কান্না উগড়ে এলো শুধু। নাজুক শরীরের মৃদু কম্পন অনুভব হতেই ওকে এক ঝাটকায় কোলে তুলে নিল এরিস। গায়ে পরিহিত উলের সোয়েটারটা বুকের দিকে আরেকটু ভালো মতো টেনে দিয়ে ধীরে ধীরে হাঁটা ধরল ছাদ বারান্দার দিকে। আজ বোধহয় তুষার বিলাস করবে ওরা দুজন। যেতে যেতেই দুজনের হৃদয় সঙ্গম হলো অভূতপূর্ব সুরের মোহনা। হাম তেরে বিন अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चले मेरा दर्द भी मेरे आशिकी, अब तुम ही हो।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।